আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা তৃতীয় অধ্যায়ের প্রয়োজনীয় তথ্য ও সূত্রগুলি নিয়ে আলোচনা করব। দেখো, যেহেতু এই অধ্যায়টির মধ্যে অনেকগুলো গাণিতিক সমস্যার সমাধান করতে হয় আমাদেরকে, তাহলে আমরা ফোকাস করব এই অধ্যায়ের যেই সূত্রের যে পার্টগুলো রয়েছে সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আইসোটপ সহ অন্যান্য যে ট্রিকি যেই ইনফরমেশনগুলো রয়েছে যেগুলো খুব প্রয়োজন সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা এখন তৃতীয় অধ্যায়ের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করতেছি। আচ্ছা, তো দেখো, শুরুতেই আমরা আলোচনা করতেছি ফার্স্ট আমাদের এই সূত্র, 1 নম্বর সূত্র, যেটাকে আমরা বলতেছি ইলেকট্রনের কৌণিক ভরবেগ। সূত্র কি দেখো, সূত্র হচ্ছে mvr = ns/2π। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এদের পরিচয় কি? এখন এই mvr দ্বারা বোঝানো হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, অর্থাৎ প্রশ্ন যখন তোমাকে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলবে, দ্যাট মিনস তোমার কাছে তারা mvr এর মান জানতে চাচ্ছে। n হলো কি? কক্ষপথের সংখ্যা, মানে কোন কক্ষপথ ইলেকট্রন ঘুরতেছে, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ নাকি তৃতীয় কক্ষপথ। এইচ হচ্ছে আমার প্লাঙ্ক ধ্রুবক, যেটা ফিক্সড ভ্যালু। তো আমাদের এখান থেকে মূলত এই তথ্যগুলোই আমাদের কাজে লাগতেছে এই সূত্রের জন্য। আচ্ছা, এবারে আসো, mvr এর ইউনিট কি? মিটার স্কোয়ার কেজি/সেকেন্ড। এটা হচ্ছে mvr এর ইউনিট। কক্ষপথের সংখ্যার কোনো একক নাই, আর প্লাঙ্ক ধ্রুবকের এককও mv স্কোয়ার কেজি/সেকেন্ড। তো এই mvr এর ইউনিট এবং এইচ এর ইউনিট, এই দুইটা ইউনিট অনেক, মানে এই দুটো ইউনিট সমান। আচ্ছা, এখন কেন সমান হচ্ছে খেয়াল করো, তোমার 2π এর কোনো ইউনিট নাই, n এর কোনো ইউনিট নাই, তাহলে এইচ এর ইউনিটে মূলত mvr এর ইউনিট হিসেবে কাজ করবে। ঠিক আছে, যেহেতু n 2π ইউনিট, মানে ইউনিট বিহীন, সেই জন্য mvr এর ইউনিট হবে এইচ এর ইউনিট। আচ্ছা, গেল এটা। আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় যে সূত্র, সেই সূত্র কি বলছে এখানে দেখো, কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ মানে v এর মান নির্ণয় করব, কক্ষপথের ব্যাসার্ধ r এর মান নির্ণয় করব। ইভেন এইখান থেকে চাইলে আমরা কক্ষপথের সংখ্যা n এর মানও নির্ণয় করতে পারি। সো দ্বিতীয় সূত্র থেকে আমরা তিনটা জিনিস চাইলে নির্ণয় করতে পারি: কক্ষপথের সংখ্যা, কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ, আর একটা হলো কক্ষপথের ব্যাসার্ধ। তো এখানে সূত্রগুলো কি কি দেখো, এখানে কিন্তু আমরা সেম সূত্র ব্যবহার করতেছি, এখানেও আমরা ব্যবহার করতেছি mvr = ns/2π। বাট ডিফারেন্স হচ্ছে আগের সূত্রের সাথে এই সূত্রে দেখো, দুটি সূত্র কিন্তু আপাত দৃষ্টিতে সেম মনে হচ্ছে যে mvr = ns/2π। তাহলে পার্থক্যটা কোথায়? দ্বিতীয় সূত্রটা আসলে এভাবে থাকবে না, দ্বিতীয় সূত্রের মধ্যে মডিফাই করতে হবে। এখন কিভাবে মডিফাই করব? ধরো তোমাকে প্রশ্নে গতিবেগ বা বেগ বের করতে বলো, তাহলে এই সূত্র মডিফাই হবে। কিভাবে মডিফাই হবে? v = ns/2π, আর এই m এবং r গুণ আকারে আছে, v এর সাথে ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে। সো নতুন সূত্র দাঁড়ালো v = ns/2π mr। এইভাবে আর কি সূত্রের মধ্যে চেঞ্জ আনতে হবে। আবার যদি আমরা r এর সূত্র বের করতে চাই এখান থেকে, তখন আমরা কি করব দেখো, r যদি আমরা নির্ণয় করতে চাই তখন আমাদেরকে এখান থেকে জাস্ট পরিবর্তন নিয়ে আসতে হবে। সো আমার এখন সূত্র হবে r এর সূত্র। আচ্ছা দেখো, সো r = 2π mv, এইভাবে আর কি। তো আমরা চাইলে সূত্র এরকমভাবে চেঞ্জ ঘটাতে পারি। আচ্ছা, এবারে আসো এদের পরিচয়। এখানে m দ্বারা বোঝানো হচ্ছে ইলেকট্রনের ভর, যেটা ফিক্সড ভ্যালু। আমরা একটু পরে আমাদের সেই ফিক্সড ভ্যালুগুলো নিয়ে আলোচনা করব। বাট মনে রাখো, m দ্বারা বোঝানো হয় ইলেকট্রনের ভর, r দ্বারা বোঝানো হয় কক্ষপথের ব্যাসার্ধ, আর v দ্বারা বোঝানো হয় কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ। ঠিক আছে। আচ্ছা, আর c দ্বারা বোঝানো হয় আলোর বেগ, আর আচ্ছা, ওটা তো নেক্সট সূত্রের জন্য। আমরা তাহলে এই যে সেকেন্ড যে সূত্র আমাদের সেকেন্ড সূত্র থেকে আমরা কি কি পাচ্ছি? আমরা ইলেকট্রনের ভর পাচ্ছি, আমরা ইলেকট্রনের গতিবেগ পাচ্ছি, আমরা তারপরে পাচ্ছি আমরা কক্ষপথের ব্যাসার্ধ পাচ্ছি, কক্ষপথের সংখ্যাও আমরা পাচ্ছি, আর প্লাঙ্ক ধ্রুবক তো আমরা অলরেডি একটু আগে উপরের সূত্রে আমরা আলোচনা করেই দিয়েছি যে n এর মান h এর মান কি হতে পারে। আচ্ছা, সো এখান থেকে গেল এটা। আর ইউনিটগুলোর দিকে একটু ফলো করো। ইলেকট্রনের ভর কিসে হবে বলো তো? কেজিতে হবে। আর কক্ষপথের ব্যাসার্ধ কিসে হবে? মিটারে হবে। আর কক্ষপথের বেগ হবে মিটার/সেকেন্ড। সো কেজি, মিটার, মিটার/সেকেন্ড। আমরা এখান থেকে এইগুলো খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো 2 নম্বর সূত্র থেকে। আমরা যাচ্ছি এখন 3 নম্বর সূত্র। দেখো এখানে 3 নম্বর সূত্রে কি বলতেছে আমাদেরকে? 3 নম্বর সূত্রে আমাদেরকে বলতেছে যে শোষিত, মানে যেই পরিমাণ আলো শোষণ করবে, মানে আলোক শক্তি শোষণ করবে, অথবা বিকিরিত শক্তির পরিমাণ। তাহলে কি পরিমাণ আলোক শক্তি শোষণ হবে অথবা কি পরিমাণ আলোক শক্তি বিকিরিত হবে, তার পরিমাণ আমরা নির্ণয় করতে পারি কোন সূত্রের সাহায্যে? এই সূত্রের সাহায্যে। সূত্রটা কি বলতো? del E = hc/λ, del E = hc/λ। সো এই সূত্রের সাহায্যে আমরা এগুলো সহজে নির্ণয় করতে পারবো। এখন আসলে পরিচয় কি দেখো, এখানে c দ্বারা বোঝানো হচ্ছে কি? আলোর বেগ। এটা একটা ফিক্সড ভ্যালু রয়েছে, 3 × 10⁸ মিটার/সেকেন্ড।
আচ্ছা, আর ল্যামডা দ্বারা কি বোঝানো হয়? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এবং এটার ইউনিট কিন্তু মিটার। আর ডেল ই বলতে বোঝানো হয় দুটি কক্ষপথের শক্তির পার্থক্য। এইটা দ্বারা বোঝাচ্ছে এরকম, দেখো ধরো এইটা একটা প্রথম কক্ষপথ, এইটা একটা দ্বিতীয় কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথের একটা শক্তি আছে E1 আমরা ধরে নিচ্ছি, আর দ্বিতীয় কক্ষপথের শক্তি আছে একটা E2। তাহলে দুইটা কক্ষপথের শক্তির পার্থক্যকে আমরা ডেল ই দ্বারা প্রকাশ করতেছি। দুইটি কক্ষপথের শক্তির পার্থক্য। ইলেকট্রন যখন নামে, দেখো ইলেকট্রন যখন উপর থেকে নামে তখন এরকম ঢেউ ঢেউ দিয়ে নামে। তাহলে এই যে এই একটা তরঙ্গ শীর্ষের মধ্যকার যে পার্থক্য সেটাকে বলা হয় কি? ল্যামডা। তাহলে আমরা এরকম চাইলে এখান থেকে ল্যামডা বের করতে পারি, আর অথবা শক্তির পার্থক্য বের করতে পারবো। আমাদেরকে যেইভাবে তথ্য দেওয়া হবে সেই তথ্যের আলোকে আমরা যেই মিসিং যে তথ্যটা থাকবে সেই তথ্য এখান থেকে সহজেই বের করে ফেলতে পারবো। আচ্ছা, গেল এটা। এবারে যাচ্ছে তার পরবর্তী অংশে, কি বলছে দেখো, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা, এটাও একটা ভর নিয়ে কাজ। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়ালস টু মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। মানে বোঝানো হচ্ছে যে কার্বনের তো 3টি আইসোটোপ রয়েছে, এই 3টি আইসোটোপের মধ্যে C12 মানে কার্বন 12 যে আইসোটোপ, সেই আইসোটোপের ভরের পারমাণবিক ভরের 1/12 অংশ। অবশ্যই একটা, আমরা কিন্তু যেগুলো হিসাব করি সেগুলো কিন্তু 6.023 10 টু দি পাওয়ার 23 এতগুলো অণুর জন্য আমরা হিসাব করি বা এতগুলো পরমাণুর জন্য হিসাব করি, কিন্তু এখানে কিন্তু একটা কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশকে এখানে তোমাকে হিসাব করে মানে যেটা ভর পাওয়া যায় সেই ভর দ্বারা ডিভাইড করতে হবে। ওকে, আর এই ক্ষেত্রে আমাদের যেই ভরটা বের হবে সেই ভরের কিন্তু কোনো একক নেই, কেননা আসলে এটা দুইটা ভরের অনুপাত। খেয়াল করো, যদি এটাকে আমি একটু ইজি করি, এখানে খেয়াল করো কি বলছে, মৌলের একটি পরমাণুর ভর। আচ্ছা, এখানে যেটা বলছে যে মৌলের একটি পরমাণুর ভর, তাহলে এটা কি হবে? অবশ্যই গ্রাম হোক বা কেজি হোক কিছু একটা হবে। তাহলে এইটা যদি কেজি হয় তাহলে নিচেরটাও কিসে হবে? কেজিতে হবে। কেজি কেজি কাটাকাটি হয়ে যাচ্ছে, অথবা তুমি যদি উপরেরটা গ্রাম ধরো নিচেরটাও গ্রাম ধরো তাহলে গ্রাম গ্রাম কাটাকাটি হয়ে যাচ্ছে। সো আমরা ফাইনালি এখান থেকে বলতে পারি এটার কি নেই, এটার কোনো একক নেই, এটার কোনো একক নাই। সো আমাদের এখান থেকে এটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এবারে যাচ্ছি আমরা নেক্সট সূত্রে। দেখো নেক্সট সূত্রে আমাদেরকে কি বলতেছে, আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। মানে সহজ কথা যদি আমরা বলি, আইসোটোপ থেকে কোনো মৌলের ভর কিভাবে নির্ণয় করা যায় তার একটা প্রসেস। তো আমরা এখানে সূত্রে কাকে কাকে পাচ্ছি দেখো, PM, QN আর O, এরা সবাই কিন্তু গুণ আকারে। P ইন্টু M যোগ, এখানে প্লাস Q ইন্টু N মানে গুণ, তারপরে আবার যোগ, তারপরে প্লাস R ইন্টু O ডিভাইডেড বাই 100, 100 দ্বারা আমরা ভাগ করব। তাহলে এবার আমাদের কাজ কি, এদের পরিচয়টা জানা, তাই না? তাহলে P দ্বারা বোঝানো হচ্ছে কি, প্রথম আইসোটোপের ভর সংখ্যা, মানে প্রথম যেহেতু আইসোটোপ তার মানে কি, একই পারমাণবিক সংখ্যার আলোকে অনেকগুলো পরমাণু থাকবে যাদের ভর সংখ্যা ডিফারেন্ট হবে। তাহলে P দ্বারা বোঝানো হচ্ছে প্রথম আইসোটোপের ভর, Q দ্বারা বোঝানো হচ্ছে দ্বিতীয় আইসোটোপের ভর, R দ্বারা বোঝানো হচ্ছে তৃতীয় আইসোটোপের ভর। তো তিনটে আইসোটোপের ভর আমরা P, Q, R এখান থেকে সহজে বের করে ফেললাম। আচ্ছা, এবার আসো MnO, প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ, এটা কি M, দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ এটা কি N, তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ এটা হচ্ছে O। তাহলে MnO প্রথম দ্বিতীয় তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ এখান থেকে আমরা সহজেই বের করে ফেলতে পারবো। সো আমাকে যদি এক্সামে সবগুলার ভ্যালু আমাকে বলে দেয়, প্রথমটার ভর প্রথমটার শতকরা পরিমাণ, দ্বিতীয়টার ভর দ্বিতীয়টার শতকরা পরিমাণ, তৃতীয়টার ভর তৃতীয়টার শতকরা পরিমাণ, তাহলে এখান থেকে সহজেই অ্যান্সার বের করা যাবে। আচ্ছা, আরেকটা দেখো আমরা নোট লিখে দিয়েছি যে যদি দুইটি আইসোটোপ দেওয়া থাকে প্রশ্নে, সবার যে তিনটা আইসোটোপ হবে এমনটা না, যদি প্রশ্নে তোমাকে দুইটা আইসোটোপ দিয়ে দেয় তখন তোমার R এবং O এই প্রশ্নটা বাদ চলে যাবে, কারণ তখন তো তোমার R এবং O এর কোনো ভ্যালুই তোমার কাছে নাই। তখন সূত্র বসাবে P ইন্টু M প্লাস Q ইন্টু N ডিভাইডেড বাই 100। ওকে, গেল এটা। এবারে যাচ্ছি আমরা আমাদের দেখো এই চ্যাপ্টারের যে সর্বশেষ যে সূত্র সেই সূত্রের কাছে, যে নিউক্লিয়াসের ভর বা একটি পরমাণুর ভর। সো কোনো পরমাণুর নিউক্লিয়াসের ভর বলতে মূলত ওই পরমাণুর মানে ওই মৌলের একটা পরমাণুর ভরকে বোঝানো হয়। তাহলে এখানে সূত্রটা হচ্ছে প্রোটন সংখ্যা, P সংখ্যা মানে প্রোটন সংখ্যা ইনটু একটা প্রোটনের ভর প্লাস নিউটন সংখ্যা, N সংখ্যা মানে নিউটন সংখ্যা ইনটু একটা নিউটনের ভর। তাহলে আমরা নিউক্লিয়াসের ভর বলতে বোঝানো হয় যে ওই মৌলের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে সেই প্রোটন সংখ্যাকে গুণ দিব একটা প্রোটনের যে সিঙ্গেল প্রোটনের যে ভর সেই ভর দিয়ে, প্লাস যতগুলো নিউটন সংখ্যা থাকবে সেই নিউটন সংখ্যার সাথে গুণ দিব একটা নিউটনের ভর। গুণ দিলে আমরা যে ফলাফলটা পাবো সেইটা হলো নিউক্লিয়াসের ভর, সেটা হলো নিউক্লিয়াসের ভর। আচ্ছা, সো P মানে কি সংখ্যা, P দ্বারা বোঝানো হচ্ছে প্রোটন, N দ্বারা বোঝানো হচ্ছে নিউট্রন।
ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের সূত্র, আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। তো আমরা যদি একটা শর্ট নোট করি, আমাদের এই চ্যাপ্টারে মোট কয় রকমের সূত্র আমরা পাচ্ছি দেখো। ইলেকট্রনের কৌণিক ভরবেগ 1, কক্ষপথের ব্যাসার্ধ বেগ 2, শোষিত বা বিকিরিত আলোক শক্তির পরিমাণ 3, আপেক্ষিক পারমাণবিক ভর 4, আইসোটোপ 5, নিউক্লিয়াসের ভর 6। সো আমরা এই অধ্যায় মোট 6 রকমের, এই অধ্যায় থেকে আমরা মোট 6 রকমের সূত্র এবং এই 6 রকমের গাণিতিক সমস্যা, বা 6 থেকে বেশিও হতে পারে, অনেক সূত্রের মধ্যেই আছে যে 2-3 রকমের ম্যাথ সেখান থেকে চলে আসতে পারে। আচ্ছা, গেল এটা। এবারে আসো আমরা ধ্রুবক যে ভ্যালুগুলো রয়েছে সেই ধ্রুবক ভ্যালুগুলো নিয়ে আমরা একটু কাজ করি এবং সেই মানগুলো একটু বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। এই মানগুলো ধ্রুবক ভ্যালু মানে কি, এই মানগুলো তোমার জানা থাকতে হবে, ঠিক আছে? এই মানগুলো আমাদের জানতে হবে। তো আমরা সেই মানগুলোই জানার চেষ্টা করব। ফার্স্টেই আসো প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবকের মান কত? প্লাঙ্ক ধ্রুবকের মান হলো 6.626 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, ঠিক আছে? গেল এটা। আলোর বেগের মান কত? আলোর বেগের মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মুখস্থ করতে হবে বা ক্যালকুলেটর থেকেও বের করা যায়। ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর কিন্তু আমরা এখানে কেজিতে দিছি। দেখো আমরা সমস্ত ইউনিটগুলো কেজিতে দিছি, কিন্তু প্রশ্নে তোমাকে ফলো করতে হবে, প্রশ্নে তোমাকে ভালো করে ফলো করতে হবে। যেরকম এই যে ইলেকট্রনের ভর, এই ইলেকট্রনের ভর যখন আমরা mvr এ বসাই, mvr NH/2π, ঠিক আছে? তখন কি হয়, এই ভরটা আমার কেজিতেই হিসাব করতে হয়। তো যেটা বলতেছিলাম যে ইলেকট্রনের ভর কেজিতে আমরা ব্যবহার করব কোন সূত্রে? এই যে mvr NH/2π, এখানে আমরা যে m দ্বারা ইলেকট্রনের ভরকে বোঝাই, সেই ভরকে আমরা কেজিতে ব্যবহার করব। আবার দেখো এই যে প্রোটন এবং নিউট্রনের ভরকে আমরা যদিও একটা ইউনিট সিস্টেম রেখেছি, যে প্রোটনের ভর 1.673 10⁻28 কেজি, আর নিউট্রনের ভর 1.675 10⁻28 কেজি। আর হচ্ছে আমাদের এই যে কার্বন 12 আইসোটোপের যে ভর ছিল, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, যেটা আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহার করেছি, এটাকেও আমরা কেজিতে দিয়েছি। বাট এক্সামে যখন তোমরা মানে এই প্রশ্নগুলো আসবে, এই ভরগুলো তোমরা গ্রামে হিসাব করতে পারো, এটাও গ্রামে হিসাব করতে পারো, এটাও গ্রামে হিসাব করতে পারো, এটাও গ্রামে হিসাব করতে পারো। সো যখন আমরা এটাকে গ্রামে হিসাব করব তখন কিন্তু -24 হবে, 10⁻⁻24 হবে। সো চাইলে আমরা এরকম বলতে পারি যে একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর কত? 1.66 × 10⁻⁻24 গ্রাম। তো আমরা আসলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেই জিনিসটা হলো যে এক্সামে আমাকে যেইভাবে ভ্যালু দিবে আমি সেভাবে হিসাব করব। নিউক্লিয়াসের ভর সাধারণত গ্রামে দেয়, কেজিতে দেয় না। সেই জন্য তখন আমার প্রোটনের ভর, ইলেকট্রনের ভর, নিউটনের ভর, সমস্ত ভরকে আমরা গ্রামে ধরে হিসাব করি। আবার নিউক্লিয়াসের ভর যদি প্রশ্নে কেজিতে দেয়, তখন তুমি এই ভ্যালুগুলোকে কেজিতে নিয়েই তোমাকে হিসাব করতে হবে। সো এক্সামে জাস্ট এই গ্রাম এবং কেজি নিয়ে যাতে কনফিউশন না হয়, এজন্য প্রশ্ন ভালো মতো ফলো করতে হবে, ডিসিশন নিতে হবে তুমি সম্পূর্ণ অ্যান্সার কি গ্রামে করবা নাকি কেজিতে করবা। সো যে কোনো একটা ওয়েতে সলভ করো, কিন্তু এইটুকু এনশিওর করতে হবে যে তোমার যদি গ্রামে সলভ করো তাহলে সকল কিছুই যেন তোমাকে গ্রামে হিসাব করা হয়, অথবা যদি তুমি কেজিতে হিসাব করো সমস্ত কিছুই যেন কেজিতে হিসাব করা হয়। একটা গ্রামে একটা কেজিতে এইটা যেন কখনোই হিসাব করা না হয়, এইটাই আসলে মূলত এখানে লক্ষণীয় বিষয়। আচ্ছা, গেল আমাদের যে সূত্র এবং সূত্রের যে কাহিনীগুলো আছে সেগুলো। এবারে আসো, এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, আইসোটপ রিলেটেড তথ্যগুলো আমরা এখানে করতেছি। সো কৃষি ক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের আইসোটপকে আমাদের দৈনন্দিন জীবনের নানা সেক্টরে এই আইসোটপকে আমরা ব্যবহার করে থাকি। সো এর মধ্যে এখন আমরা জাস্ট জানবো যে কৃষি ক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে আইসোটপটাকে কিভাবে কাজে লাগানো যায়। আচ্ছা ফাইন, তাহলে ফার্স্টে আসলে আমরা পয়েন্টগুলো একটু দেখে নেই। আমাদের শুরুর যে আইসোটপটি রয়েছে তার নাম হচ্ছে ফসফরাস 32। আচ্ছা, আমাদের শুরুর আইসোটপের নাম ফসফরাস 32। এটা কোন কাজে লাগে? এটা উদ্ভিদের সার শোষণ পর্যবেক্ষণ, মাটিতে ফসফরাসের পরিমাণ নির্ণয় ইত্যাদি কাজে আমরা এটাকে ব্যবহার করি। তো তুমি বলতে পারো এটা আমাদের কৃষি ক্ষেত্রে প্রচুর ব্যবহৃত হয়। আচ্ছা, কোবাল্ট 60, এটা কি বলতো? ফসলের পোকামাকড় দমনে আমরা এটাকে ব্যবহার করি। তার মানে এটাও কোন সেক্টরে? কৃষি ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করি। নাইট্রোজেন 15, আচ্ছা কি বলছে? জমিতে নাইট্রোজেনের পরিমাণ শোষণ, তারপরে হচ্ছে শোষণ হার, ইউরিয়ার কার্যকারিতা নির্ণয়, পোলট্রি ফিল্ডেও এটা প্রচুর ব্যবহার করা হয়। সো এই যে সমস্ত ব্যবহারের ক্ষেত্রগুলো তোমাদের এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো সমস্ত তথ্যগুলো মাথায় মনে রাখার চেষ্টা করবা।
4 নাম্বার দেখো টেকনিশিয়াম 99 রোগ নির্ণয়, অঙ্গ স্ক্যানিং, বোন, লিভার, কিডনি, হার্ট, মানে এই সকল অঙ্গ স্ক্যানিং করতে আমরা টেকনিশিয়াম 99 ব্যবহার করি। সো এটা কিন্তু আমাদের চিকিৎসা ক্ষেত্র। এর আগের 3টা আমরা কথা বলেছি কৃষি ক্ষেত্র নিয়ে, দেন আমরা এখন কথা বলতেছি চিকিৎসা ক্ষেত্র নিয়ে। আয়োডিন 131 কি হয় দেখো রোগ নিরাময়, থাইরয়েড রোগের চিকিৎসায়। সো রোগ নিরাময় হবে, থাইরয়েড রোগের চিকিৎসায় আমরা এই আয়োডিন 131 আমরা কি করি, ব্যবহার করতে পারি। কোবাল্ট 60, কোবাল্ট 60 কি কাজে লাগে দেখো তো, টিউমারের উপস্থিতি নির্ণয়, নিরাময়, ক্যান্সার কোষকলা ধ্বংস। সো এটা মূলত ক্যান্সার বেসড একটা আইসোটোপ কোবাল্ট 60। তুমি টিউমার এর উপস্থিতি নির্ণয় করতে পারবা, নিরাময় করতে পারবা, আরো নানান কাজে এটাকে আমরা ব্যবহার করতে পারি। ফসফরাস 32 ক্যান্সার ও রক্তে লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। সো দেখো ফসফরাস 32 কৃষি এবং চিকিৎসা উভয় ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আইসোটোপ আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানোর জন্য। আচ্ছা, এরপরে আসে দেখো ইরিডিয়াম 192, এটার কথা বলতেছে যে ব্রেইন ক্যান্সার নিরাময়। সো আমরা আইসোটোপ থেকে এইটুকুই বুঝতে পারলাম যে ম্যাক্সিমাম আইসোটোপগুলোই কিন্তু তোমার কৃষি এবং চিকিৎসা দুইটা ক্ষেত্রে প্রচুর ব্যবহার করা হয়। আর চিকিৎসা ক্ষেত্রে যে আইসোটোপগুলো এগুলোর অধিকাংশই ক্যান্সার রিলেটেড, হয়তো ক্যান্সার শনাক্ত করা, না হয় ক্যান্সার নিরাময় করা বা এরকম রিলেটেড বিভিন্ন কাজে আমরা এই আইসোটোপগুলোকে ব্যবহার করে থাকি। তো এই তথ্যগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এক্সামে আসতে পারে। এবং আমরা সর্বডানে দেখো মানে কে কোন রশ্মি নির্গত করতেছে, বিটা রশ্মি নির্গত করতেছে কে, বিটা রশ্মি নির্গত করতেছে তোমার ফসফরাস 32, গামা রশ্মি নির্গত করতেছে কে, টেকনিশিয়াম 99। আচ্ছা ঠিক আছে, সো এইভাবে কে কোন রশ্মি নির্গতর মাধ্যমে আমাদের এই সেবাগুলো দিচ্ছে তারও কিন্তু একটা লিস্ট আমরা তোমাদের জন্য করে দিয়েছি। এটাও কিন্তু তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। তাহলে আমি আশা করতেছি আমাদের 3য় অধ্যায় থেকে যেই কন্টেন্টগুলো তোমাদের জন্য দেওয়া হয়েছিল, আমাদের জাস্ট যেই তথ্য কণিকা ইম্পর্টেন্ট সেগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, নেক্সট অধ্যায়ে আবার দেখা হচ্ছে।